এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুমি তো তোমার বাড়ি যেতে বললে না রূপা? অপরূপা শবনমের কথায় লজ্জা পেল, সংকুচিত গলায় বলল, শুভার পাশে আমাদের বাড়ি। শুভার হাতটা সে চেপে ধরে রাখলো, সত্যি সত্যি বাড়ির কথা বলে না দেওয়ার জন্য। এত বড় বড় মানুষ তার বাড়িতে গেলে চাচি তাদের সম্মান দিয়ে কথা বলবে না, এতে রূপা অপমানিত হবে। বরঞ্চ বিশ্বাস নেই যদি সবাই মিলে হঠাৎ করে উপস্থিত হয়, দাদি জানকে এবার সে কি উত্তর দেবে। শুভা ফট করে বলে উঠল, আমার বাড়িতে গেলে আমি আপনাদেরকে ওদের বাড়িতেও নিয়ে যাব। আচ্ছা, আপনারা সত্যি যাবেন তো? শুভার প্রশ্নে সবাই হাসতে লাগলো। শুভা ওদের কাছে উত্তর না পেয়ে শেহজাদকে জিজ্ঞেস করলো, সাহেব সত্যি যাবেন তো? আমার মা কাকিরা সত্যি খুব খুশি হবে। শেহজাদ আশ্বাস দিয়ে বলল, যাব কোনো এক সময়। শুভা খুশিতে আটখানা হয়ে দুহাত উল্লাস করতে অপরূপা তার হাত নামিয়ে বলল, কি করছিস? এমন কেউ করে? শুভাকে গুঁতো দিয়ে বলল, তুই বোবা বলে আমাকেও বোবা সেজে বসে থাকতে হবে বুঝি? তটিনী বলল, রূপা তুমিও শোভার মতো কথা বলো। বলো তো দেখি তোমার বাড়িতে কে কে আছে? দাদি যান আর ছোট চাচা, ছোট চাচি, চাচির দুটো ছেলে। আর কেউ নেই তোমার? বাবা মা? অপরূপা চুপ হয়ে গেল। শোভা বলল, ওর বাবা তো অনেক আগেই মারা গেছেন, ওর মা অন্য কোথাও থাকে। অপরূপার চোখ জোড়া দেখে শোভা আর কিছু বলল না। তটিনী বলল, দুঃখিত রূপা, কষ্ট পেও না। না, পাইনি। মা বাবার কথা জিজ্ঞেস করাটা স্বাভাবিক। সাফায়াত বলে উঠল, তোমাদের দুজনকে আমাদের মহলে আমন্ত্রণ দিলে যাবে? শোভা খুশি হয়ে হেসে বলল, দাওয়াত দিয়েছেন এটাই তো অনেক সাহেব। যদি কখনো রূপনগরে যাই সুলতান মহলে যাবই। শোভা ফের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আচ্ছা, এখানে সাহেবদের কার বউ কোনটা? তার প্রশ্ন শুনে ভেবাছেকা খেয়ে গেল সবাই। শেহজাদ মৃদু শব্দ করে হেসে উঠল। হু হু করে হেসে উঠে সাফায়াত বলল, ওরা তিনজনই আমার বোন। আর উনার? শেহজাদকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে তটিনী কিছু বলে ওঠার আগে শেহজাদের কথায় থেমে গেল। ওরাও আমার বোন, ফুফাতো বোন। শুভা নখে কামড় দিল লজ্জায় মিয়ে গিয়ে। অপরূপা তার কাণ্ড দেখে মিটমিট করে হাসলো। তটিনী খেয়াল করলো মেয়েটা হাসলে তার আঁখে জোড়াও হাসে। রাস্তার দুপাশের নির্জন বনঝাড়ের নিস্তব্ধতাকে ছাপিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলল গন্তব্যে। মাথার উপর মস্ত বড় চাঁদটিও যেন তাল মিলিয়ে ছুটছে তাদের সাথে। হেসে মেতে যাত্রাপালার কাছাকাছি পৌঁছতে টক বুকিয়ে ছুটে চলা ঘোড়াগুলো রসধ্বনিতে মেতে উঠে থেমে গেল। দূরে কোথাও বাদ্যযন্ত্র বাজছে আর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হচ্ছে। অপরূপা দেখলেও প্রকাণ্ড মাঠটা আলোকবাতিতে জ্বলজ্বল করছে, সাথে কত লোক সমাগম ছুটাছুটি করছে। মঞ্চে গান পরিবেশন হচ্ছে এখনো। লোকজনে পরিপূর্ণ, কি সুন্দর চারপাশটা, যেন মেলা বসেছে। অপরূপার মনটা আনন্দে ভরে উঠল। পায়ের ব্যথা অল্প সময়ের জন্য ভুলে গেল সে। ঘোড়ার গাড়ি থেকে পরপর নেমে এলো মঞ্চের শিল্পীগুলো, তারপর পা বাড়ালো মঞ্চের দিকে। শেহজাদ আর সাফায়াত গাড়ি থেকে নামা মাত্রই ঘিরে ধরলো লোকজন। হাতে হাত, বুকে বুক মিলিয়ে কুশলাদি বিনিময় করে একজন পাগড়িওয়ালা লোক এগিয়ে এসে বলল, ডিরেক্টর সাহেব, মহল থেকে আর কারা কারা এসেছেন? শেহজাদ তটিনীদের সাথে পরিচয় করিয়ে দিল। অপরূপার শুভার কথা জানতে চাইলে বলল, তারা আমাদের পরিচিত ছিল না, তবে পথে পরিচিত হয়েছে। অপরূপাকে ইঙ্গিত করে বলল, উনি পায়ে আঘাত পেয়েছেন, কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। আমাদের ডাক্তার সাহেবকে ওই কক্ষে পাঠিয়ে দিন। পাগড়িওয়ালা পানের লাল পিচকিরি ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওদের সাথে যান। ডাক্তার সাহেব যাবেন, পা দেখাবেন। আমি ব্যস্ত থাকব, তাই মনে নাও থাকতে পারে, সেই কারণে আগে ভাগে বলে দেওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িতে পৌঁছে গরম পানি ঢেলে দিলে বোধহয় আরাম লাগবে। এত কিছুর প্রয়োজন পড়তো না। গরম পানিতে সব ব্যথা উপশম হয় না,
আপনি ডাক্তার হলে বিশ্বাস করতাম। যান। এই যা, ভালো কথা বলার মধ্যেও একটা তেরা কথাও বলে দিল লোকটা। অপরূপা আর শুভার হাতের ভাঁজে হাতের ভর রেখে কোনো মতে কষ্টে সৃষ্টে হেঁটে গেল মঞ্চের পেছনের ভবনটিতে। শুভা বলল, ভালোই হয়েছে বল, নইলে কি এসব দেখতে পেতাম? অপরূপা থেমে থেমে ভবনটির দিকে তাকালো। ভবনটি রাগাগুড়া লাল নীল বাতি দিয়ে সাজানো। শিল্পীরা তাদের নিজ নিজ কক্ষে চলে যেতে শবনম পিছু ফিরে বলল, এই তোমরা আসো না, ওইখানে দাঁড়িয়ে কেন? আমরা পালা শুরু হলেই যাব, ততক্ষণ এখানে আরাম করব। অপরূপা বলল, আমাদের নিয়ে শুধু শুধু ঝামেলা করছেন। তটিনী বলল, এটা কোনো কথা হলো? গল্প করতে করতে আমরা এত পরিচিত হয়ে গেছি, আর পরিচিত একজন মানুষকে আহত হয়েছে, আমরা তাকে সাহায্য করব না? এসো। এ নতুন নয়, রূপনগরবাসী কিন্তু এমনই। এখানকার মানুষ কি মিশতে পছন্দ করে না নাকি? অপরূপা বলল, না না না, এমনটা না। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে। তটিনীদের সাথে অপরূপা আর শুভা একটি সুশোভিত কক্ষে চলে গেল। সেখানে সুসজ্জিত শয়না ব্যবস্থা করা আছে। হাত মুখ ধুয়ে নিল সবাই মিলে। অপরূপা বসে আছে। তটিনী বলল, এই মেয়ে, এক্ষুনি মুখ খোলো, এখানে কিন্তু ভাইজানেরা কেউ নেই। অপরূপা মেকআপ খুলতে যাবে, ঠিক তখনই এক টোরো ডাক্তার এসে হাজির হলেন। বললেন, রূপা, শুভ নামক রোগীদের দেখতে এসেছি। আমি কি সঠিক কক্ষে এসেছি? শুভা বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই কক্ষে। ডাক্তার এসে বসলেন। সুন্দরী রমণীদের দিকে চোখ বুলিয়ে বললেন, কে রূপা আর শুভা? শুভা বলল, আমি শুভা ও রূপা। আমি হাতে আঘাত পেয়েছি ও পায়ে, এই দেখুন ওর পা। ডাক্তার ছিলে যাওয়া অংশে তরল ওষুধি মাখিয়ে দিতে যেই নিবে, ঠিক তখনই অপরূপা পা গুটিয়ে নিয়ে বলল, এ কি? না না না, আপনি আমার পা ছোবেন না। আপনি আমার বাবার বয়সী। প্রৌঢ় ডাক্তার বিষম খেয়ে বাকিদের দিকে চোখ ঘুরিয়ে তাকালো। বাকিরা তখন হাসছে। ডাক্তার তার পা টেনে গভীর পর্যবেক্ষণ করে বলল, তোমার পা মচকে গিয়েছে। তুমি ভালোই ধৈর্যশীল নারী। এমন ব্যথা নিয়ে এতক্ষণ কিভাবে চুপ করে আছো? অপরূপার মনে হলো বড় ডাক্তার বেশি কথা বলছে। ঠিক তখনই ডাক্তার অপরূপার পা ধরে মালিশ করতে করতে দিল এক মোচড়। সাথে সাথে অপরূপার চিৎকারে বিদ্যুৎ সৃষ্টির মতো কেঁপে উঠল পুরো কক্ষ। ব্যথায় যন্ত্রণায় চোখ ফুঁড়ে জল নেমে গেল অপরূপার। কক্ষের দরজা নড়ে উঠল তখন। শাহজাদ উকি দিয়ে বলল, কে চিৎকার দিল? তটিনী বলল, রূপা, ওর পা নাকি মুচকে গিয়েছিল। এখন সব ঠিকঠাক। শাহজাদ এক ঝলক অপরূপার দিকে তাকিয়ে দরজা টেনে দিয়ে চলে গেল। শুভা ছিলে যাওয়া অংশে একটা বাদামি রঙের ওষুধ লাগিয়ে দিল ডাক্তার। তারপর রূপাকে কিছু খাওয়ার ওষুধ দিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সাফায়াত এসে বলল, পালা শুরু হচ্ছে, তোমরা এসো। রূপা, তোমার পায়ের অবস্থা কেমন? রূপা মাথা ঝুঁকে বলল, জি ঠিক আছে। ঠিক আছে তটিনী, সবাইকে নিয়ে সবাই চলে এসো। সাফায়াত যেতেই শবনম অপরূপার নিকাব তুলে দিতে দিতে বলল, আরে বাবা, মুখ না দেখালে যদি কখনো কোথাও দেখা হয় চিনব কি করে? নিকাব তুলে দেওয়ার সাথে সাথে লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে হেসে দু হাত দিয়ে মুখ থাকলো অপরূপা। সবার সমস্বরে দেখে ফেলেছি বলে হেসে উঠতেই শাহজাদ দরজা ঠেলে ঢুকলো। কোথায় তোমরা? এত দেরি করছো কেন? অপরূপা তার গলার স্বর শুনে সাথে সাথে পিঠ করে বসে নিকাব তুলতে লাগলো তড়িঘড়ি করে। তার মুখমণ্ডলের এক পাশ প্রতিবিম্বে স্পষ্ট ফুটে উঠল। শাহজাদ কিছু মুহূর্তের জন্য থমকালেও দ্রুত প্রস্থান করলো কক্ষ থেকে। বাকিরা হি হি করে হেসে উঠল, বলল, পাগল মেয়ে, তোমাকে আয়নায় দেখা যাচ্ছিল। অপরূপা ভূত দেখার মতো চমকে তাকালো তাদের দিকে। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, কোনো সমস্যা নেই, উনি তোমার ভাইজানের মতো। অপরূপা মিয়ে যাওয়া গলায় মিনমিন করে বলল, জি। সে নিজেও জানে মানুষগুলো খুব ভালো, তারপরেও কেমন অবর্ণনীয় অস্বস্তিতে জড়সড় হয়ে আছে মন পিঞ্জর। অতিথিদের বসার জন্য আলাদা আসন বসানো হয়েছে। রূপার শুভা তাদের পেছনে গিয়ে বসলো। তটিনী অনেক ডেকেছে, রূপা যায়নি।
তারা এখানে ঠিক আছে। পালা শুরু হওয়ার সাথে সাথেই সাফায়াত আর শেহজাদ মঞ্চের পেছন থেকে বেরিয়ে এলো। ব্যস্ত পায়ে হেঁটে এসে তটিনীদের পাশে সারিতে গিয়ে বসলো। যেখানে বসলো ঠিক সেখান থেকে অপরূপাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। চোখাচোখি হওয়ায় অপরূপা চোখ ফিরিয়ে নিয়ে মঞ্চে চোখ রাখলো। শেহজাদ নিজে সেখান থেকে সরে বসলো। এত বাচ্চা একটা মেয়ের সামনে এত জরিমায় নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে সে। পালা শেষ হতে হতে লোকজন হৈ হৈ করে উঠে সন্তোষী ধ্বনিতে মাতিয়ে তুলল। প্রকাণ্ড মাঠ জুড়ে সবার উল্লাস সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকমুখে শিল্পী আর পরিচালকের নাম নিয়ে যশ গান প্রচার হলো। নানা রকম বাদ্যযন্ত্র বাঁশির আওয়াজে মুখরিত হলো সমগ্র প্রাঙ্গণ। অপরূপা আর শুভা একপাশে এসে দাঁড়ালো। লোকজন দলে দলে বিভক্ত হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। শুভা বলল, ওনাদের আর দেখতে পাচ্ছি না কেন? রূপা বলল, আশ্চর্য, তুই কি ওনাদের সাথে যাবি নাকি? হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, অনেকেই গাড়ি করে যাবে, চল রাস্তায় গিয়ে উঠি। তোর হাঁটতে কষ্ট হচ্ছে? হচ্ছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে, চল। তারা পা বাড়িয়েছে তখনই রহিম চাচার মুখোমুখি হলো। রহিম মিয়া কড়া মেজাজ দেখে বলল, কই আসলি তোরা? খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেলাম। তোকে কিছু হইলে তোর দাদি আমার আস্ত রাখবো, চল। পরক্ষণে খুঁড়িয়ে হাঁটা অপরূপাকে খেয়াল করে বলল, পায়ে কিতা হইছে? ব্যথা পেয়েছি চাচা, তেমন কিছু না, চলো। দাদি পয়সা দিয়েছিল, একটা ভ্যান ডেকে নাও, বেশি দূর হাঁটলে পারবো না। অপরূপার পাশের বাড়ির চাচা রহিম মিয়া। মেয়েটাকে সে বড় স্নেহ করে। তার সন্তান হীনা স্ত্রী রেশমিও অপরূপাকে স্নেহ করে। এই তো কদিন হলো অপরূপার কাছ থেকে সে কোরআন পাঠ করা শিখেছে। এখন ভালোই পড়তে পারে। সন্ধ্যাবেলায় হাদিস শুনতে যায়। মন দিল ঠান্ডা হয়ে যায়। আর মনে মনে ইচ্ছে পোষণ করে অপুর মতো একটা কন্যা যেন তার কোলে আসে। রাস্তায় ভ্যান গাড়ি পাওয়া যাচ্ছে না, সব মানুষদের দখলে। একটা ভ্যানে গাদাগাদি করে বসে সবাই যাত্রা করছে। অপরূপা দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, পা ব্যথা হয়ে গেল শুভু। শুভা বিরক্তি গলায় বলল। অপরূপা চুপ হয়ে গেল। তাই তো, এটা তো সে ভেবে দেখেনি। শেহজাদ আর সাফায়াত সে দূর থেকে দেখেছে। তারা আলোক চিত্র গ্রহণের যন্ত্রগুলো নিয়ে ব্যস্ত ছিল। অন্য কোনো দিকে নজর দেওয়ার নাজির নেই। মানবিকতার খাতিরে মানুষগুলো তাদের সাহায্য করেছে, এদিন সে কোনোদিন শোধ করতে পারবে না। শুভা গলায় অনুযোগ মিশিয়ে বলল, বলবে মেয়েগুলো কেমন? অপরূপা বলল, এরকম ভাবছিস কেন? ওনাদের সাহায্য চিরকাল মনে থাকবে। তুই উল্টাপাল্টা ভাবছিস, ওনারা কিছু মনে করবেন না। আচ্ছা তুই যা, দেখি যদি দেখিস ওনারা এখানে আছেন তাহলে বলে আয় যে আমরা চলে যাচ্ছি। রহিম মিয়া ধমক দিয়ে বলল, এই কোথাও গেলে আমি একা একা চলে যাইবাম, কইয়া দিলাম। শুভা বলল, যাচ্ছি না বাপু। প্রায় 20-15 মিনিট পর একটা ভ্যান গাড়ি এসে থামলো তাদের সামনে। চালক গলা বাড়িয়ে বলল, কই যাইবা? রহিম মিয়া বলল, ফুলবাড়ি যাইবা? হ জামু, একজন 5 পয়সা করে দেওয়ান লাগবো। শুভা বলল, 3 জন 10 পয়সা দেব, অত টাকা নাই। আচ্ছা উঠি পড়ো। তারা গাড়ির সামনের দিকে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। জঙ্গলাকীর্ণ পর্বতের মধ্যেখান দিয়ে বয়ে চলা সরু রাস্তা দিয়ে গাড়ি চলতে শুরু করলে শুভা অপরূপাকে ফিসফিস করে বলল, সাহেবটারে আমার ভালো লাগছে। অপরূপা পিলে চমকে উঠে বলল, কোনটা? ওই কালো কোট পরেছে উনি। দুর্গামা আমার জন্য এমন একটা রাজপুত্তুর ছুঁইরা ফালাও। অপরূপা ফিক করে হেসে উঠে বলল, স্কুলের বুড়ো মাস্টারকেও তুই ছাড় দিসনি, এখন আবার সুলতান মহলের সম্রাটকে। বলে হেসে উঠল সে। শুভাও হাসলো। তোর মধ্যেও রহিম মিয়া খেকিয়ে উঠে বলল, এই হালা গাড়ি হোন দিকে নিয়ে যাস? আমাকে বাড়ির পর তো ওই দিকে জঙ্গলের ভিতর গাড়ি ঢোকাস কেন? চালক কোনো কথা বলল না। গাড়ির গতি বাড়িয়ে লুঙ্গির গোছ থেকে ধারালো চাকু বের করে বলল। অপরূপা আর শুভা আটকে উঠল। রহিম মিয়া চেঁচিয়ে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ি থেকে নেমে 1 লাফ দিয়ে নেমে পড়ল। রুমাল বের করে তার নাকে চেপে দিয়ে 1 লাঠিতে তাকে ফেলে জঙ্গলের পথে গাড়ি ঢুকিয়ে ফেলল। অপরূপা আর শুভা গাড়ি থেকে পড়ে গিয়েছে ততক্ষণে। গলা চড়িয়ে বলল, কে আপনি?
এদিকে শুভা ছুটে গিয়ে লোকটার চুল ধরে ধুমধাম দিয়ে বসলো। লোকটা চিৎকার দিতে অপরূপার শুভা চট করে লাফ দিয়ে ছুটলো দিক বেদিক না তাকিয়ে। নিকাব তুলে অপরূপা ঘন ঘন দম ফেলল। শুভা ভয়ে কেঁদে দিল। অপরূপা বলল, রাস্তায় উঠতে হবে আমাদের, কাদার সময় না এটা, শুভ দৌড়া। পেছনে দানবটির পদধ্বনি ভেসে আসছে। ভয়ে অপরূপার গলা শুকিয়ে এসেছে। সে আর দম নিতে পারছে না, মস্তিষ্ক কাজ করছে না, পাটা চলছে না, মর্মর শব্দ করছে কোথাও, দম বন্ধ হয়ে আসছে। মুখ থুবড়ে পড়ে গেল শুভা। অপরূপা কিছুদূর গিয়ে মুখ থুবড়ে পড়তেই দেখলো পেছনে শুভা নেই। শুভার গগন বিদারে চিৎকার ভেসে আসছে। অপরূপা চোখে ঝাপসা দেখলো, চেঁচিয়ে উঠে ডাকলো, হে খোদা, তুমি কোথায় শুভা? শুভা ডাকলো, এখানে আমাকেও নিয়ে যা, ভয় করছে আমার। সাথে সাথেই মুখ চেপে ধরায় তার গুঙ্গানির শব্দ শোনা গেল। অপরূপা বহু কষ্টে দাঁড়িয়ে সে পথে পুনরায় ছুটে যেতে তার পেছনে টর্চ হাতে একটা লোক এগিয়ে এলো, বলল। অপরূপা চমকে উঠে ফিরল। চোখের উপর টর্চের আলো পড়ার শেষ রাশাটুকু নিভে যাওয়ায় সে কেঁদে উঠে প্রচন্ড ভয়াতুর গলায় বলল, কেন এমন করছেন আমাদের সাথে? শুভকে ছেড়ে দিন, কে আপনারা? তার মুখ থেকে টর্চের আলো সরে গেল ধীরে ধীরে। ব্যক্তিটি বলে উঠল, আমি রহমান, ভয় পাবেন না। লোকটা এগিয়ে এলো টর্চ হাতে। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, কে আপনি? ডাকাত, চোর, কে? আমি মানুষ, আপনাকে সাহায্য করতে এসেছি। শুভা অচেতন অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের হলুদাভ ঘাস বেছানো শক্ত মাটির উপর। রহমান নামক লোকটার সাথে ধস্তাধস্তি চলছে চালকটির সাথে। হাতে হাতে দেখে মনে হচ্ছে রহমানই পরাজিত হবে। অপরূপা শুভার কাছে ছুটে গিয়ে শুভার মাথাটা তার কোলের উপর নিল। নিজের কান্না দমিয়ে রেখে কম্পিত গলায় ডাকলো, এই শুভ, উঠ, দেখ আমি অপু, তোর কিচ্ছু হয়নি। শুভ, চোখ খুল। রহমান দূরে ছিটকে পড়ল। অপরূপা কেঁপে উঠল। শুভাকে টানতে টানতে বড় একটা গাছের পেছনে নিয়ে গিয়ে প্রবল ধাক্কা দিতেই হাওমার শব্দে কেঁদে উঠল শুভা। অপরূপা তার গায়ে উনা জড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি তোর, কাঁদিস না। ওই লোকটা আমাদের সাহায্য করেছে, আমাদের ওনাকে সাহায্য করা দরকার। শুভা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। রহমান একটা চারা গাছ তুলে নিয়ে দুমদাম পিঠের ওপর দিতেই চালকটি গর্জন তুলে চেঁচাচ্ছে। বনের প্রকাণ্ড গাছগুলোর ফাঁক ফুকর পেরিয়ে চাঁদের আলো জমিনে এসে গড়াগড়ি খাচ্ছে। দূরে একটা টর্চ পড়ে আছে। অপরূপা দৌড়ে গিয়ে টর্চটা তুলল। গাড়ি চালকের দিকে ছুঁড়ে মারতে সেটি গিয়ে পড়ল রহমানের কপালে। অপরূপা আঁতকে উঠল। রহমান তখন দানবটিকে পেটাচ্ছিল। কপালে টর্চটা পড়ায় রহমানের কপালে হাত দিতে চালকটি ছাড়া পেয়ে কোমরে কোনো মতো লুঙ্গি জড়িয়ে পালিয়ে গেল। রহমানের কপালে হাত দিয়ে বসে পড়ল। অপরূপার শুভা ছুটে গেল। রহমানকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? আমি দুঃখিত, আমি আপনাকে আঘাত করতে চাইনি, ওই লোকটাকে মারতে চেয়েছি। কি যে হয়ে গেল শুনছেন? ব্যথায় টনটন করছে কপালটা। রহমান কপাল থেকে হাত সরিয়ে পূর্ণ মেদুর চোখে তাকালো আর তো স্বরে বলল, আপনাদের সাহায্য করলাম আর আপনি আমাকে মারলেন? অপরূপা সন্তপ্ত গলায় বলল, বললাম তো আমি খেয়াল করিনি। আপনি একটু কষ্ট করে উঠুন দয়া করে। আমরা রাস্তায় উঠতে পারলে কোথাও হতে পানি জোগাড় করব। আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। আপনি না থাকলে আজ কি যে হতো। রহমান কষ্টে সৃষ্টে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। শুভা নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চিরকৃতজ্ঞ আপনার প্রতি। এইভাবে বলবেন না, মানুষ মানুষের জন্য। অপরূপার পায়ের ব্যথা ক্রমশ বাড়ছে। শুভাও তার ভর শোয়বার মতো অবস্থায় নেই। তার উপর দুজন দুজনের হাতে ভর রেখে রহমানের পিছু পিছু জঙ্গলের প্রবেশ পথে চলে এলো। সেখানে রহিম মিয়াকে কোথাও দেখতে পেল না অপরূপা। বলল, রহিম চাচা কোথায় গেল? এখানেই তো ফেলে দেয়া হয়েছিল ওনাকে। রহমান বলল, আপনি নিশ্চিত যে এখানেই? যে এখানেই। রহমান টর্চ ঘুরে তন্ন তন্ন করে খুঁজলো রহিম মিয়াকে। কোথাও পাওয়া গেল না। অপরূপা এবার ভয়ে শঙ্কিত হয়ে বলল, চাচা আবার কোথায় গেল? আমার খুব ভয় করছে। রহমান লোকটা তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবেন না, আমার মনে হয় উনি পালিয়েছে। পালিয়েছে? পালাতে পারে, প্রাণের মায়া কার না আছে? প্রাণের মায়ায় হয়তো জঙ্গলের ভেতরে যায়নি। আপনার প্রাণের মায়া নেই?
লোকটা চন্দ্রকিরণে পূর্ণ দৃষ্টিতে অপরূপার দিকে তাকিয়ে হেসে উঠল। অপরূপাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে হেসে বলল, যাদের একুল ওকুল কেউই নেই তাদের প্রাণের মায়া থাকে না। অপরূপা শুভাকে নিয়ে লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে কৌতূহলী মনে প্রশ্ন করলো, কেউ নেই? না। অপরূপার মায়া হলো লোকটার জন্য। রাস্তায় উঠতে রহমান বলল, আপনাদের একটা গাড়িতে তুলে দিলে হবে? অপরূপার গাড়ির কথা শুনে ভরকে গেল। উত্তর না পেয়ে রহমান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসবো। আপনি কোথায় থাকেন? আমি জি। আমি থাকি আকাশের নিচে, জমিনে। অপরূপা জোর গলায় বলল। রহমান হেসে উঠল, বলল, আমি পলাশপুর থেকে এসেছি ব্যবসায়িক কাজে। আমার কাঁচামালের ব্যবসা। পলাশপুর আর ইন্দ্রপুরের বেশিরভাগ জায়গাতেই যাতায়াত হয়। এখন এখান থেকে কোথায় যাবেন? আমার এক বন্ধুর বাসায় যাব। ওখানে রাতের খাবারের আয়োজন হয়েছে। পালা দেখে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে ফিরেছিলাম, হঠাৎ জঙ্গলে মেয়েলি কণ্ঠস্বর শুনে ছুটে এলাম। শুভা বলল, আজ আমাদের বাড়িতে চলুন, আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন, একটু আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব। রহমান বলল, না, অন্য একদিন। এই থামো। রিকশাওয়ালা চলে যাচ্ছিল। রহমানের ডাকে থেমে গেল। রিকশা চালককে শুভা চেনে, বলল, সোনাই কাকু না? হ, এত রাতে কই গেছিলি? শুভা এক লাফে রিকশায় উঠে বলল, বাড়িতে নিয়ে যাও, পয়সা বাড়িতে দেব। এই অপু ওঠ। অপরূপা রিকশায় উঠতে যাবে, ঠিক তখনই রহমানের দিকে তাকালো। এতক্ষণ লোকটাকে সে ভালো করে খেয়ালই করেননি, তবে চাঁদের ক্ষীণ আলোয় শ্যাম কালো লোকটাকে দেখে বেশ ভদ্রলোক আর ভালো মানুষ মনে হচ্ছে। আরে ভালোই তো হলো, আমার আর এগিয়ে দেওয়ার প্রয়োজন পড়লো না। যান, উঠে পড়ুন। অপরূপা তার কথায় রিকশায় উঠে বসলো, আবার গলা বাড়িয়ে উকি দিয়ে বলল, আপনাকে আবারও ধন্যবাদ। রহমান হেসে ফুলে যাওয়া কপালের অংশে হাত দোলে বলল, আপনারা সাবধানে যাবেন। বলা যায় না, সুন্দর মানুষদের পথঘাটে অসংখ্য বিপদ। আমরা সুন্দর মানুষ কি করে চট করে নিকাপ নামিয়ে আনতে যাবে, তখনই রহমান হাসতে হাসতে বলল, দেখা হয়ে গেছে, যান, খোদা হাফেজ, আবারও দেখা হবে। রিকশা চলতে শুরু করলো। অপরূপা গলা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলল, দেখা হবে তা কি করে বুঝলেন? রহমান ঠোঁট উল্টে বলল, ওই এমনি। তারপর কপালে মালিশ করতে করতে বলল, মলম নিতে যাব। অপরূপা হেসে সামনে ফিরে গেল। শুভা ঘটনাটির পর চুপসে গেছে ভয়ে। তার উপরও অপরূপাকে দেখে বলল, সাহেবদের সামনে কথা বলতে চাইলি না, আর এখন এই লোকটার সাথে কত কথা। অপরূপা ভাবুক হয়ে বলল, কি বলিস? সত্যি? হ্যাঁ সত্যি, তোকে দেখে মনে হচ্ছে তুই লোকটাকে কত বছর ধরে চিনিস। আর বলবো না, ভুল হয়ে গেছে। দাদিজানকে আবার বলিস না। আমি এমনিতেই বলছিলাম, তার মানে এই নয় যে তোর দাদিকে বলবো, তবে দাদির কথা শুনলে আজ এত বড় বিপদ আসতো না। কথাগুলো বলার সময় শুভার গলা কাঁপছিল, মাথা ঘুরছিল। অপরূপার কাঁধে মাথা রাখতেই অপরূপা বলল, বাড়ি ফিরে একটা মুরগি সদকা দিয়ে দিব। কত বড় বিপদ গেল। সেদিন বাড়ি ফিরে দাদির কাছে বকুনি ঝুকুনি খেলো অপরূপা। দাদিকে রহিম চাচা সব বলে দিয়েছেন। দাদিজান তাকে ঘরবন্দি করা রহিম চাচার কাছ থেকে কিছুই জানতে পারলো না অপরূপা। রহিম চাচা কেন তাকে ফেলে চলে এলো, তার কিছুদিন পর রহিম চাচা উধাও। 2-3 সপ্তাহ চলে গেল, রহিম চাচা বাড়ি ফিরল না। কুমু চাচির রোজ কাঁদে, তা দেখে অপরূপার মন পুড়ে। ফাল্গুনী হাওয়া থেমে চৈত্রের দাবদাহ যখন শুরু হলো, সে সাথে আতপ্ত নভমণ্ডলে মেঘরাশির আনাগুনা আরম্ভ হলো। ঠিক সে সময়কাল এক গোধূলি বিকেল আবারও দেখা হবে বলা সেই রহমান নামক আগন্তুকের সাথে অপরূপার দেখা হলো। অপরূপা মাস্টার মশাইয়ের বাড়ি থেকে বেলা পড়তেই বাড়ি ফিরছিল শুভার সাথে। প্রতিমধ্যে রহমানের সাথে দেখা হয়ে গেল। একে অপরকে চিনতে তাদের খুব বেশি অসুবিধে হলো না। রহমানের হাতে একটি মাটির হাড়ি। অপরূপার শুভাকে বিস্মিত হয়ে তাকাতে দেখে চমৎকার হেসে বলল, বাড়িতে ফিরতে এত দেরি? অপরূপা বলল, আপনি কেমন আছেন? এই পথে হঠাৎ? হ্যাঁ, এই গ্রামে এসেছি 4 দিন হলো। শুভার সাথে আমার কিন্তু গত পরশু দেখা হয়েছিল বাজারে। অপরূপা শুভার দিকে তাকালো। শুভা মুচকি হাসলো। তার মুচকি হাসিতে সব কটার জবাব পেয়ে অপরূপা মৃদু হেসে বলল,
আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। রহমান হাড়ি দেখিয়ে বলল। এখন এই হাড়ি নিয়ে যে আমি পথে ঘাটে ঘুরছি তার কি হবে? অপরূপা ম্লান মুখে বলল। মিষ্টি দিয়ে কি করব? মিষ্টি কি করে শোভা? শোভা বলল। খা। আপনি ওর নামও জানেন? আমি তোমার নামও জানি, অপরূপা। তুমি বললাম কারণ তুমি আমার অনেক ছোট। যাই হোক, অপরূপা নামটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। শোভা মিটিমিটি হেসে বলল। আচ্ছা মিষ্টি খাই না? রহমান হাড়ি তার হাতে তুলে দিয়ে বলল। হ্যাঁ অবশ্যই। মিষ্টির হাড়ি থেকে মিষ্টি তুলে খেয়ে শোভা মাথা নেড়ে বলল। দারুণ মজা রে অপু। আমি ধন্য, আর ধন্য হব আপা যদি এটা খায়। অপরূপা চমকে উঠে বলল। অপা? রহমান হেসে বলল। অপরূপা নামটা অনেক বড়, আমি সংক্ষেপে আপা দিয়েছি, ভালো না? শোভা খেতে খেতে বলল। দারুণ দারুণ। অপরূপা তাকে গুঁতো দিয়ে বলল। কি দারুণ। মিষ্টি আর নাম দুটোই দারুণ। রহমান হাসলো, অপরূপাকে বলল। তুমি কি মিষ্টি খাও না? অপরূপা তড়িঘড়ি করে কাঠের চামচটি দ্বারা মিষ্টি তুলে হাতের তালুতে নিয়ে মুখে পুরে বলল। খাচ্ছি, আপনিও খান, এই নিন। রহমানের হাতের তালুতে একটা মিষ্টি তুলে দিল অপরূপা। রহমান বলল। হাইটা কিন্তু অনেকক্ষণ ধরে বয়ে চলেছি, এবার সেটা তোমাদের নিয়ে যেতে হবে। শোভা গুগ্রাসে 2-3টে খেয়ে বলল। এগুলা তুই তোর দাদির জন্য নিয়ে যা। আমার বাড়িতে সব মিষ্টি পেটুক, এসব এক থাবায় গিলে নেবে। অপরূপা ওর কথায় হেসে রহমানের দিকে তাকালো। হঠাৎ চোখাচোখি হতে বেশ অস্বস্তি আর বিভাগে পড়ে গেল অপরূপা। চোখ নামিয়ে বলল। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের বাড়িতে আসুন না, দাদিজানের সাথে পরিচয় করিয়ে দেব। না, শুনেছি তোমার দাদিজান অনেক কড়া, অন্য একদিন যাব। অপরূপা লজ্জা পেল। শোভা এসবও বলছে, বজাত মেয়ে একটা। আমি আসি আপা, অন্য একদিন দেখা হবে হুট করে। অপরূপা মৃদু হাসলো, বলল। আপনার সম্বন্ধে তো কিছুই জানলাম না। আমি রহমান, এর বাইরে অন্য কোনো পরিচয় নেই আমার, আমি ব্যতীত কেউ নেই। অপরূপার কোমল মনে ওই দিন ওই কথাটা বেশ ছাপ ফেলেছিল। মানুষটার জন্য তার খুব খারাপ লাগলো। কত একা মানুষটা, আর সেদিনের পর হতে হুটহাট কারণে হোক অকারণে তার সামনে রহমানের উপস্থিত হওয়া, মাঝে মধ্যে শুভার মাধ্যমে 2-1টা ছেঁড়া কাগজের চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে একে অপরের খোঁজ নিয়ে, আর এক সময় চিঠির সাথে ফুল আর ফুলের সাথে এক সময় মনটাও আদান প্রদান হয়ে যায় তাদের, যার সাক্ষী ছিল স্বয়ং শুভা। ঘর কোনো একগোয়ে ভীতু মেয়েটিকে শুভা চোখের সামনে একটু একটু করে পাল্টে যেতে দেখলো। তারপর থেকে রহমান বলতেই অপরূপা দিন দুনিয়া ভুলে যায়। দাদিজানের বারণ শুনে না। সেই সাজানো গোছানো পরিপাটি অপরূপা শতরূপ দেখতে থাকে পাড়াপড়শিও। শুভা ভীষণ চমকিত হয়ে ভাবে, রহমান নিশ্চয়ই কোনো জাদু মানব, নইলে সেই বছর খানেকের মধ্যে 7-7টি বার যাত্রাপালা হয়েছিল গ্রামে, আর 7 বারই রূপনগরের সে রূপকথা রাজপুত্রের মতো সুকুমার মানবটি এসে অপরূপার খোঁজ নিয়ে গিয়েছিল শুভার কাছ থেকে। জানতে চেয়েছিল রূপা ভালো আছে। শুভা যতবার রূপার ভালো থাকার গল্প শুনিয়েছে, রাজপুত্র ঠিক ততবারই প্রসন্ন মুখে বলেছে ভালো থাকুক। সে মানুষটার কথা শুনেও অপরূপার কোনো হেলদোল ছিল না। থাকবে কি করে? তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রহমান আর রহমান। সেখানে রূপনগরের সম্রাটকে তার মনে থাকার কথাই নয়। আকাশে তারার মেলা বসেছে। চাঁদের জ্যোৎস্না ভরা নদী টলটলে পানিতে পড়ায় পানি চিকচিক করছে। পানির ছলৎ ছলৎ শব্দ তুলে ট্রলারের পাশ দিয়ে এগিয়ে চলছে ছোট মাঝারি নৌকাগুলো। শাহজাদকে ডেকেও কোনো সাড়া না পেয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো সাফায়াত। চন্দ্র সুধান মুক্ত দানার মতো ছড়ানো অলোক ছটা গায়ে মেখে পূর্ব দিক হয়ে পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শেহজাদ। তার চওড়া কপালের ভাঁজে হাজারো প্রশ্নের আঁকিবুকে স্পষ্ট কেলি করছে। সাফায়াত ধীর পায়ে হেঁটে শেহজাদের পেছনে গিয়ে দাঁড়ালো। এর আগে ইন্দিরাপুরে গিয়েছে তারা, তবে এবার পথ যেন ফুরোচ্ছে না তাদের গন্তব্য বসু মল্লিক বাড়িতে। তাদের সকল প্রশ্নের উত্তর সুভাষিনী বসু মল্লিকের কাছে। সাফায়াত সাহস সঞ্চয় করে বলল, তুমি কি রূপার কথা ভাবছো? কিছু মুহূর্ত পিন পতন নীরবতা ঢেউ ভেসে গেল। শাহজাদ উত্তর করল, হ্যাঁ ওই রূপা। সাফায়াত উত্তেজিত বোধ করল। কি করে নিশ্চিত হলে যে এই মেয়েটাই রূপা? শাহজাদ তার দিকে তাকালো। তার চোখের কোণায় লালচে আভা দেখা গেল।
ফুলকলিকে দেখার পর থেকে তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। তার নগরে অশুভ ছায়ার আগমন তাকে অস্থির করে তুলেছে। এককালের অন্ধকার কুসংস্কার, নোংরামি, ভণ্ডামি আর অশুভ ছায়া থেকে মুক্ত করে এই নগরকে তার সুশ্রী রূপ ফিরে দিতে অনেক কষ্ট করতে হয়েছে শেরতাজ আর শাহজাহান সুলতান এই দুই ভাইকে। তারপর সময়ের পরিক্রমায় বংশের সম্রাট হিসেবে শেহজাদের কাছে সে দায়িত্ব আসে। 23 বছর বয়স থেকে সে রূপনগরের সম্রাট হিসেবে আখ্যায়িত হয়েছে, আর আজ বয়স 30-এ পদার্পণে। এই 7 বছরে সে রূপনগরকে আগলে রেখেছে পরম মমতায়। সুশৃঙ্খল শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনে খুবই কোমল মনের পরিচয় দিয়েছে, আবার প্রয়োজনে তার কঠোর রূপ দেখেছে রূপনগরের মানুষ। সেই সম্রাট আজ রূপনগরের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বছর খানেক আগে দেখা এক সন্ধ্যা বালিকার জীবন নিয়ে। ভাগ্য তার নিজস্ব কায়দায় রূপাকে তার মহলে নিয়ে এসেছে। কি অদ্ভুত নসিব রূপার! একদিন এক সময় এক মুহূর্তের জন্য হলেও যে শেহজাদ সুলতান তাকে ভেবে একটা রজনী নির্ঘুম কাটিয়েছিল, সেই শেহজাদ সুলতানই তাকে ডাকাত আখ্যা দিয়েছে। ভাবতে শেহজাদের মনের গহীনে তুমুল সংঘর্ষ সংঘটিত হয়। ভাবনার দোলা চলে, কেন রূপার এই পরিণতি, কাকে ভালোবেসে? শাফাত উত্তর না পেয়ে ফের জানতে চাইল, আমি তো রূপাকে বলতেই বসেছি, সে কখন বসন্তের সন্ধ্যায় দেখা হয়েছিল, আরও একটা বসন্ত তো চলে গেল। রোজ তো কত মানুষের সাথে পরিচিত হয়, মনে থাকে কয়জন? ও রূপাও হতেই পারে না, রূপা তো এমন না। ধুমায়িত চুরুটের শেষ অংশটুকু নদীর পানিতে ছুঁড়ে ফেলে শেহজাদ তাকালো শাফায়াতের দিকে। প্রচন্ড আত্মবিশ্বাসের সহিত বলল, আমি বোধহয় ওকে ওই দিন ওইটুকু না দেখলেও চিনতে পারতাম। সাফায়াত তার বিশ্বাস দেখে হতভাগ হয়ে প্রশ্ন করে, এখন কোথায় যাবেন? মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে শেহজাদের কণ্ঠস্বর। শুভার কাছে, ও আমায় মিথ্যে গল্প শুনিয়েছিল। শাফায়াত ভাবনায় বুঁদ হয়ে ভাবে, রূপনগরের সম্রাট কি কোনোভাবে ওই দিন নিজের হার দেখেছিল সেই কালো পোশাকে আবৃত চক্ষুদর্শিনীর কাছে? মন্দির থেকে ঘন্টার আওয়াজ ভেসে আসছে। ধূপ ধুয়া আর শঙ্খধ্বনিতে মেতে আছে মল্লিক বাড়ির আঙ্গিনা। এক বৃদ্ধা থালা হাতে মন্দির থেকে বেরিয়ে এসে উঠোনে দাঁড়াতেই চোখ পড়ল বাড়ির কর্তার সাথে হেঁটে আসা দুজন সৌম্যদর্শন পুরুষ লোকের দিকে। তাদের কোথায় যেন দেখেছে, ঠিক ঠাহর করে উঠতে পারছে না বৃদ্ধা। নবু বলে ডাক দিতে বেগুনি রঙের শাড়ি পরিহিতা একটা মেয়ে ছুটে এসে বলল, কি হয়েছে, এত চিল্লাও কেন? আইসে দেখ। নমস্কার, আমরা রূপনগড় থেকে এসেছি। শাফায়াতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মেয়েটি মাথা ঢাকে আঁচল টেনে। কাকে চান? শাফায়াত উত্তর দেয়, সুভাষিনী আছে বাড়িতে? বৃদ্ধা আর মেয়েটি একে অপরের দিকে তাকাতেই বুড়ো বলে উঠে, নগরের সম্রাট আইসে, বসতে দাও গিন্নি, শকুন্তলার পরিচালকও বটে। এক প্রকার হইচই পড়ে গেল বাড়ির অন্দরমহলে। উঠোনে কাবদারা পেতে বসিয়ে দেয়া হলো শাফায়াত আর শেহজাদকে। শেহজাদ তাদের এত আপ্যায়ন দেখে বিরস মুখে বলল, সুভাকে একটু ডেকে দিন, আমরা তার সাথে কথা বলতে এসেছি, খুব জরুরি। বাড়ির কর্তা নাতনিকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর সেলওয়ার কামিজ পরিহিতা একজন যুবতী মেয়ে উঠোনে পা রাখলো। তার বিস্মিত চোখজোড়া চকচক করছে কৌতূহলে। সাহেব, আপনারা? শেহজাদ বুড়োকে বলল, চাচা মশাই, আমরা একটু কথা বলতে চাইছি। কন, সমস্যা নেই, আমি যাইতাছি ভিতরে। আপনারা কথা কন, জল বাতাসা মুখে না দিয়া যাইবেন না। জি। বুড়ো যেতেই শুভা সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করে, আজ ওর সম্বন্ধে জানতে এসেছেন সাহেব? ও তো কখনোই আপনার কথা জানতে চায়নি। শাফায়াত হত বিহবল চোখে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ তা তুয়াক্কা করে না, প্রশ্ন করে, তুমি কি আমার সাথে রূপনগরে যেতে পারো শোভা? শুভা চরম বিস্মিত হয়ে বলে, আমি রূপনগর? কেন? ওখানে তোমার সই বন্দী হয়ে আছে। দ্বিগুণ বিস্ময়ে শুভার মুখ হা হয়ে থাকে। অপু? হ্যাঁ, যাকে আমি রূপা নামে চিনি। কিন্তু অপু তো রহমানের সাথে সাহেব। শেহজাদ রুশানলে দগ্ধ হয়ে বলল, রহমান ওকে দক্ষিণাঘাটে ফেলে রেখে পালিয়েছে। শুভা শেহজাদের একের পর এক বিবৃতিতে অবাক হচ্ছে। এবার সে নিজেই তাদেরকে চমকে দিয়ে বলল, আমি জানতামই রহমান এমন কিছু একটা করবে। আমি অপুকে অনেক সাবধান করেছি সাহেব, ও আমার কথা শোনেনি।
সেদিন আমরা দর্জি বাড়ি গিয়েছিলাম। মেয়ে দর্জি, স্কুল বাড়ির পাশেই তার দোকান। অপু দুটো কাপড় সেলাই করতে দিয়েছিল। ফেরার পথে রহমানের সাথে দেখা হয়। ও তখন রহমানকে এড়িয়ে যেতে চেষ্টা করছিল। শুরুর দিকে রহমানকে উপেক্ষা করে চলেছে বেশ। রহমান ওকে এড়িয়ে যেতে দেখে আমাকে বলল, শুভা, অপাকে জিজ্ঞেস করো আমি কি ভুল করেছি। আমি উত্তর দিলাম, আপনি ওকে চিঠি লিখুন, তা ও পছন্দ করছে না। ওর দাদিজান চিঠি দেখে ফেলেছে, ওকে বকেছে, বলেছে খুব শীঘ্রই ওর নিকাহ দেবেন আর পড়াশোনা করাবেন না। অথচ ওর ইচ্ছে ছিল ও মাস্টারনি হবে। আপনার জন্য ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। রহমান সেদিন চুপ করে অপুর দিকে তাকিয়ে থাকে। ওর অসহায় দৃষ্টি দেখে সেদিন আমারও খুব খারাপ লেগেছিল। যার দুকুলে কেউ নেই সেই হয়তো অপুকে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাই আমি আর কটু কথা বলতে পারিনি। বিশ্বাস করুন সাহেব, আমিও চেয়েছিলাম যাতে অপু রহমানকে ভালোবাসুক, কিন্তু ওর দাদিজান এটা চাননি। উনি আমাকে বলে রাখেন যে রহমানের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ যদি হয় তাহলে যেন বলে দিই আর অপুর পাশ না ঘেঁষতে। আমি রহমানকে বলেও ছিলাম এটা। সে প্রায় আমাদের বাড়ির পেছনে আসতো অপুর খোঁজ নিতে। তখন ভর দুপুর নয়তো সন্ধে, যখন আধার নামে। আমি বারণ করলে বলে, অপার মুখ থেকে শুনবো, তোমার কথা বিশ্বাস করি না। তারপর আমাকে আরও একটি চিঠি দেয়। নিষেধাজ্ঞা থাকায় আমি কোনো দিনই ওদের চিঠিগুলো পড়িনি। চিঠির সাথে ফুলের মালাও দিত। রহমান বয়সে আপনাদের সমবয়সী হবে, তাই আমি তার সাথে তর্কে যেতে ভয় পেতাম। অপুর জন্য তার অনুভূতিগুলোকে আমি সম্মান করতাম। তাদের দুজনের জন্যই আমার খারাপ লাগতো। বাড়িতে এই নিয়ে অনেক বকাঝকা শুনেছি, কিন্তু তারপরও আমি চিঠি আদান প্রদানে সাহায্য করতাম। অপু রহমানকে 32টা চিঠি লিখেছিল। ওই 32টা চিঠিতেই ও লিখেছিল, আমাকে ভুলে যান, আপনার আমার পথ আলাদা, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি রহমান দমে যায়নি। হয়তো এ কারণেই অপুও আর তাকে ফেরাতে পারেনি। 33তম চিঠি থেকে শুরু করে আর কোনো চিঠি অপা আমাকে দেখাতো না। আমার হাতে গুজে দিয়ে বলতো, দেখবি না কিন্তু। আমিও দেখতাম না। এভাবে তাদের শত শত চিঠি আদান প্রদান হয়। তাদের সম্পর্কে আমিও খুশি ছিলাম, কারণ রহমান অপুকে ভালোবাসতো। তন্মধ্যে একদিন অপুর দাদি মারা যায়। ঘুমের মধ্যে মারা যান উনি। সকালে উঠে অপু দাদির মরা লাশের ওপর শুয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। দাদি একমাত্র অভিভাবক ছিল ওর। দাদিকে হারানোর পর ও খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি আমার মাসির বাড়িতে গেলাম 2 দিনের জন্য। ফিরে এসে দেখি ওর অবস্থা খুব খারাপ। নাক আর ঠোঁটের মাঝ লালচে হয়ে গিয়েছে, যেন ওখানে রক্ত জমাট বেঁধে আছে। হাতের তালুতে পোড়া দাগ। বুঝতে পারলাম ওর চাচি অত্যাচার করেছে ওকে। আমি ওকে তার পরের দিন আমার ডক্টর কাকুর কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাকু ঔষধ দিল। নাকের নিচে জমাট রক্ত দেখে বলল, সেরে যাবে, ঠিকমতো ঔষধ খাও। সেরেও গেল, কিন্তু তারপর থেকে অপু কেমন যেন হয়ে গেল। খোলা চুলে খালি পায়ে হেঁটে বেড়ায় সারাক্ষণ। আমি জিজ্ঞেস করলে বলে ও নাকি মাথার তালু জ্বলে যায়, পায়ের তালু জ্বলে যায়। সারাক্ষণ মাথায় তেল দেওয়ার জন্য পাগলামি করে। ওকে খোলা চুলে এর আগে ওর পড়া পড়শিরাও দেখেনি। একদিন তো আমাদের বাড়ির চলে এলো খোলা চুলে খালি পায়ে, গায়ে কোনো মতো ওড়না জড়িয়ে। ওকে ওই অবস্থায় দেখে কেউ সহজে চিনতে পারেনি। মায়ের কাছে তেল খুঁজলো। মা ওর আচরণে অবাক হয়ে বলল, কি হলো রে তোর? অপু মাথায় হাত চেপে বলে, তালুতে খুব জ্বলে কাকি, তেল দাও, একটু বেশি করেই দাও। ওকে দেখে আমার কান্না পেল। আমি ডক্টর কাকুর কাছে গেলাম। রেগে মেগে বললাম, কি ঔষধ দিলে যার কারণে ও এমন আচরণ করছে? ঔষধগুলো তো অনেক ভারী। ডাক্তার কাকু ভয়ে চুপসে গেল। বলল, আজব কেস দেখছি, এত হালকা পাওয়ারের ঔষধ। আমি সেই দিন সন্ধ্যায় রহমানের সাথে ওকে দেখা করাতে নিয়ে গেলাম বিলের পাড়ে।
রহমানকে দেখে ও একদম চুপচাপ শান্ত বালিকার মতো গিয়ে আমার সামনেই রহমানকে জড়িয়ে ধরল। রহমানও ওর আচরণে অবাক হলো। লজ্জায় পড়ে গিয়ে ওকে দু হাতে জড়িয়ে ধরে আমাকে বলল, তুমি কি ওর পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাও? আমি সরে গেলাম। ওরা বিলের ধারে কতক্ষণ ছিল আমি জানি না। দাদিজানের হঠাৎ মৃত্যু ওকে এতটাই আঘাত করেছে, ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধের পাওয়ারও বোধহয় ওকে সংক্রমিত করেছে। দিন দিন ওর ছটফটানি এতটাই বেড়ে গিয়েছিল, পাড়াপড়শিও বিচলিত হয়ে পড়ল। সবার পরামর্শে ওর চাচা ওকে ঘরবন্দি করে। জিনের আছরে পেয়েছে ভেবে ওর ঝাড়ফুঁক করায়। ডক্টরের কথা মতো ওর ঘরটা পরিপাটি করে সাজিয়ে রাখে। নিকাহের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে ওর চাচা। বিয়ে দিয়ে দিলে নিস্তার পাবে এই ভাবনা ছিল ওনাদের। প্রায় 2 সপ্তাহের ঘরবন্দি থাকার অপার সাথে আমি কথাবার্তা বলতে পারিনি। ঠাকুমা বলল, ওই ছেলেটা মেয়েটাকে লাইলি বানিয়ে ফেলেছে। আহা ভালোবাসা! সত্যি বলতে অপুর এমন পরিণতি কেন তার সঠিক উত্তর আমার জানা নেই। কারণ তারপরেই শোনা গেল ও আগের মতো তেলের জন্য পাগলামি করছে না, কান্নাকাটি করছে না, আগের মতো স্বাভাবিক হচ্ছে। রহমানও একদিকে পাগল হয়ে যাচ্ছিল দেখা করার জন্য। আমি বললাম ও পুরোপুরি সুস্থ হোক, তারপর আমি ওকে গিয়ে বলবো দেখা করার জন্য। রহমান অধৈর্য গলায় বলল, না, তুমি দেখা করার ব্যবস্থা করে দাও, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমি বললাম, কোথায় নিয়ে যাবেন? বলল, নিকাহ করব, ওকে এখানে পোস্ট দেখতে পারবো না আমি। আমার কিছু করার ছিল না, তাই রহমান আর আমার সাথে দেখা করতে আসেনি। তার 2 দিন পর রূপা আমাদের বাড়িতে আসে। তখন সে একদম স্বাভাবিক, আগের মতো। খোলা চুল নেই, চোখে মুখে অশান্ত ভাবটা নেই, মাথা ঢাকা। হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে কেঁদে উঠে বলল, চলে যাচ্ছি শুভ। আমি বললাম, কোথায় যাবি? সে বলল, আমি ওনার সাথে চলে যাব। উনি বলেছেন আমাকে নিকাহ করবেন। সে জানল রহমান নাকি মধ্যরাতে তার জানলার কাছে এসে জানলায় করাঘাত করেছিল, আর তখন সবটা বলেছে। আমি বললাম, তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নে কি করবি। কেন যেন আমার মন সায় দিচ্ছিল না সেদিন। আমি বললাম, রহমান সম্পর্কে তো কিছুই জানিস না, তোর চাচাকে বল রহমান সম্পর্কে খোঁজ নিতে। রহমানকেও বল তোর চাচার কাছে প্রস্তাব পাঠাতে। এভাবে যাস না, বিপদে পড়বি। আমি যেভাবে বলেছিলাম অপু হয়তো সেভাবেই বলেছিল রহমানকে, কিন্তু তারপর থেকে না রহমান না অপু কারোর সাথে আমার কথা হয়নি। এক সকালে ঘুম ভাঙতেই শুনতে পেলাম অপু পালিয়েছে। এ কথা শুনে আমি চমকাইনি, কিন্তু আহত হয়েছি খুব। ও আমার খুব কাছের বন্ধু। আমার কথা না শুনে ও যদি কোনো বিপদে পড়ে এই ভয়টাই পাচ্ছিলাম। এখন আমি জানি না রহমান কেন ওকে ফেলে কোথায় হাওয়া হয়ে গিয়েছে। আমি আপনার কাছ থেকে কিচ্ছু লুকোইনি সাহেব, যা জানি তা বলে দিয়েছি। বলা শেষে লম্বা দম ফেলল শুভা। সাফায়াত জলের পাত্র বাড়ি দিয়ে বলল, খাও। শুভা ঢকঢক করে পানি খেয়ে শেহজাদের দিকে তাকায়। শেহজাদ নিমগ্ন হয়ে ভাবে, একটা মেয়ের উপর এতটা ঝড় বয়ে গেল, মেয়েটা বেঁচে আছে এই তো বেশি, তার উপর সে আঘাত করলো। তোমার কি মনে হয় রহমান কেন রূপাকে ঘাটে রেখে চলে গেল? এটা কি ইচ্ছাকৃত হয়েছে? আমি সঠিক জানি না সাহেব, তবে মনে হচ্ছে রূপার মানসিক সমস্যা হয়তো বুঝতে পেরেছে রহমান, তাই নিকাহ করবে না সিদ্ধান্ত নিয়েছে আর পালিয়েছে। সাফায়াত বলল, কিন্তু তুমি যে বললে রহমান ওকে ভালোবাসতো। আমি সঠিক জানি না সাহেব, আমার কত কিছু মনে হয়, আমার ধারণাটাই বললাম। শাহজাদ দাঁড়িয়ে পড়ল, বলল, আমার মনে হচ্ছে অন্য কিছু। শুভা তার সাথে সাথে দাঁড়িয়ে বলল, রাতের খাবারটা অনেক রাত হয়ে গিয়েছে, না খেয়ে যাবেন না? না শোভা, আমাদের রওনা দিতে হবে। ফিরতে ফিরতে আরো দেরি হয়ে যাবে। আসি, সামনেই তোমার বিবাহ, না হলে তোমাকে নিয়ে যেতাম। রূপার বোধহয় এই সময় তোমাকে বেশি প্রয়োজন ছিল। শুভা নিরুপায় হয়ে বলে, আমাকে যেতে দিলে সত্যিই যেতাম সাহেব, কিন্তু উপায় নেই।
একটা অনুরোধ করি আপনাকে, অপুকে দেখে রাখবেন। আমি ওকে খুব ভালোবাসি, ও আমার অনেক কাছের বন্ধু। শাহজাদ ওর মাথায় হাত রেখে তারপর বেরিয়ে যায় মল্লিক বাড়ির আঙ্গিনা হতে। মধ্যরাতে মহলের সম্মুখ ভাগে সৈন্য উপস্থিতিতে সবাই খানিকটা হাঁক চোখে তাকায়। সায়রা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাইজানদের সাথে আপনারা ইন্দিরাপুর যাননি? সৈন্য প্রধান কামিল উত্তর দেয়, না, আপনার সাহেব চাননি আমরা যাই। আমরা অপরূপার ঘরে তল্লাশি চালাবো, ঘুরে ফিরে সব অপরূপার দিকে যাচ্ছে। ভাইজান না আসা অব্দি অপেক্ষা করুন। অপরূপা যদি নির্দোষ হয় তাহলে ওর উপর অন্যায় হবে। হামিদা শারতাজ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় না অপরূপা এসবের সাথে জড়িত। বেচারিকে শুধু শুধু কষ্ট দেওয়া হচ্ছে, ওর হাতে আঘাত, তার মধ্যে ওর উপর এসব অত্যাচার একদম ভালো হচ্ছে না। শেহজাদ বাড়ি ফিরে এসব জানতে পারলে আমাদের উপর ক্ষেপে যাবে। শায়রার সোহিনীর সমর্থন জানালো সৈন্য প্রধান বলল, কিছু করার নেই, তল্লাশি করতে হবে। শায়রা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চলুন। দুজন সৈন্য অপরূপার ঘরে গেল। শায়রা আর সোহিনী তাদের পেছন পেছন গেল। সৈন্যরা অপরূপার কক্ষে তার পুটলিটা খালি পড়ে থাকতে দেখল। শায়রা সেটি করে নিয়ে বলল, ওর সব শাড়ি গহনা নিয়ে গিয়েছে, আর আপনারা বলছেন ওর এসবে হাত আছে? এই দেখুন, এটাতে ওর শাড়ি গহনা ছিল। প্রধান পুটলিটা তুলে নেয়, তারপর নিজেদের কাছে রেখে দেয়। সারা কক্ষে তল্লাশি চালিয়ে তারা বিশেষ কিছুই পেল না। অপরূপার বালিশের পাশে একটা আতর, কয়েকটা মোমবাতি, যেগুলো হারিকেনের তেল ফুরিয়ে গেলে জ্বালাতে হয়, একটা গাঁদা ফুলের মালা যেটা অপরূপার হাতে পরা ছিল ওই দিন, আর বালিশের নিচে কয়েকটা মাদুলি। যুবতী বাঙালি মেয়েদের হাতে পায়ে এরূপ অসংখ্য মাদুলি এমনিতে পরা থাকে। শায়রা বলল, কামিল ভাইজান, আব্বাজানদের গিয়ে বলুন অপরূপাকে যেন ছেড়ে দেওয়া হয়। হাত জোর করছি, ওর হাতে আঘাত। বেচারি এতক্ষণ কাঁদছিল, এখন চুপ হয়ে গিয়েছে। আমার খুব ভয় করছে। শারতাজ সাহেবের কাছ থেকে চাবি নিয়ে ওই অন্ধ কোঠরির দরজা মিলতে সবাই অপরূপাকে দেখে বিচলিত হয়ে পড়ল। অপরূপা শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে হাত পা গুটিয়ে জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো জড়বস্তু, তার ভেতরে প্রাণ নেই। শায়রা আর সোহিনী ছুটে গিয়ে অপরূপার পাশে বসে কাঁধে হাত রাখতে ঢলে পড়ে অপরূপা। শায়রা আটকে উঠে তাকে ধরে। সোহেলি পানি এনে মুখে ছিটায়। কাজের বুয়া কুমু আর টুনু বাতাস করতে থাকে। সৈন্যরা ঘরের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করে, আমরা আসবো? শায়রা কড়া গলায় বলে, না, ও হুঁশে নেই। টুনু আপা, কখন ওর কান্না বন্ধ হয়েছে? রাতের খাওয়ানোর পর আপা। তার মানে তারপর থেকেও অজ্ঞান হয়ে আছে। বড় চাচার এই কেমন নিষ্ঠুরতা। ভাইজান, আপনার এখন সদর ঘরে গিয়ে বসুন। অপা কথা বলার মতো অবস্থায় নেই। সোহিনী পানির ছিটকে দিতে দিতে ডাকে, অপা চোখ খোলো। শায়রা খেয়াল করলো অপরূপার কেটে যাওয়া হাতের বাহুর ব্যান্ডেজটা রক্তে ভেজা, তার মানে রক্তপাত বন্ধ হয়নি। মেয়েটার পাণ্ডুর মুখখানা দেখে তার বড় মায়া হলো। কুমুকে বলল, কুমু আপা, দ্রুত লেবু পাতা নিয়ে এসো বাগানের গাছ থেকে। কুমু আচ্ছা কক্ষ থেকে বেড়ে গেল। মহলে এখনো বিদ্যুৎ আসেনি, তাই অন্দর মহলে আলো নেই। হারিকেনের তেল ফুরিয়ে আসছে। তেল আনার জন্য মালিক কুদ্দুস মিয়া বাজারে গিয়েছিল, এখনো ফিরেনি সদর ঘরে। কুমু আপা, টুনু আপা, অপার হাত পা মালিশ করো। তারা কথা মতো কাজ করতে লাগলো। হাত মালিশ করতে গিয়ে কুমু আটকে উঠল। শায়রা আর সোহিনী চমকে উঠে বলল, কি হলো? কুমু অপরূপার হাতের তালু দেখলো। তারা দেখলো হাতের তালুতে আগুনে পোড়ার ক্ষত এখনো পুরোপুরি শুকিয়ে ওঠেনি। সোহিনী চোখ বন্ধ করে ফেলে বলল, এই মেয়ে, এই ক্ষত নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে দেখছিস? শায়রা বলল, তাই তো, কিন্তু পড়লো কি করে? মহলে ডাকাত আক্রমণ করেছে শুনে শাহানা রওনা দিয়েছিল, কিন্তু পথিমধ্যে জাহাজের ত্রুটির কারণে আটকে থাকতে হয়েছে। মাত্র মহলে ফিরলো আর তাদের সাথে সাথে বিদ্যুৎও এলো। সকাল থেকে বিদ্যুৎ মিস্ত্রিরা কাজ করছে। বিদ্যুৎ আশায় সারা মহল আলোয় জলমলিয়ে উঠল। তোর মধ্যে শাহানা আর তারা তিন কন্যাকে পেয়ে কিছু মুহূর্তের জন্য আনন্দে মেতে উঠল সবাই। সবার ছোট আয়েশা বলল, ভাইজান কোথায়? তাদের জন্য খুবই চিন্তা হচ্ছিল। শায়রা বলল,
ভাইজানরা ইন্দিরাপুরে গিয়েছে, এতক্ষণে বোধহয় ফিরেও আসছে। শাহানা বলল, খোদা তাদের যাত্রা সহজ করে দিক, কারো কোনো ক্ষতি হয়নি তো? সবাই চুপ করে থাকে। সায়রা চুপে সারে বলে, ফুপু, ফুলকলির ক্ষতি হয়েছে, এসব প্রশ্ন করবেন না। কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে, তাদের জন্য দোয়া করুন। শাহানার বুক কেঁপে ওঠে। তোর মধ্যে কুমু আর টুনু ছুটে আসে। আপা, ওই ছিমড়ির আজ চোখ মেলেছি, তার মাথা নাকি যন্ত্রণা করতেছি, কাঁদতেছি, তাড়াতাড়ি আহেন। সায়রা আর সোহিনী ছুটে যায়। তটিনী, শবনম আর আয়েশা প্রশ্ন করে, মহলে কি নতুন মানুষ এসেছে নাকি? হামিদা বলল, হ্যাঁ, দেখে এসো, খুব মিষ্টি একটা মেয়ে, ভাগ্যের পরিহাসে এখানে এসে পড়েছে। তটিনীরা আর দাঁড়ায় না। সুপান বেয়ে দ্বিতল ভবনে যেতে যেতে সিবানের কণ্ঠস্বর শুনতে পায়। ভাইজানরা চলে এসেছে। ইয়ে, নতুন বউকে আর আটকে রাখতে পারবে না আব্বাজান। শেহজাদ আর সাফায়েত ফিরেছে শুনে তটিনী আর শবনম অপরূপাকে দেখে সদর ঘরে নেমে আসে। উত্তেজিত দেখায় তাদের চোখে মুখে নিদারুণ কৌতূহল আর আগ্রহ। সাফায়েত কায়দারায় গা এড়িয়ে বসেছে। শেহজাদ শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেবের সাথে টুকটাক কথা বলে হালকা চালে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে পানির গ্লাসে চুমুক দিচ্ছিল। তটিনীদের দেখে থেমে যায়, পানি খেয়ে বলে, তোমরা কবে এসেছো? তটিনী উত্তর দেয়, কিছুক্ষণ আগে। ফুপু কোথায়? আম্মাজান আরাম করছেন, তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। ও তেমন কিছু না। সাফায়েত বোনদের মাথায় হাত বুলিয়ে বলে, আমি আম্মাজনের সাথে দেখা করে আসি। সাফায়েত যেতেই শবনম কিছু বলতে যায়, তটিনী থামিয়ে দেয়। শেহজাদ আর একটু চুমুক পানি খেতে যেতেই দেখে তটিনী শবনমের আঙ্গুল চেপে ধরেছে। ওর আঙ্গুল ছাড়ো। তটিনী চটজলদি আঙ্গুল ছেড়ে দেয়, লজ্জা পায়। শবনমের দিকে তাকিয়ে শেহজাদ প্রশ্ন করে, কিছু বলবে? ভাইজান, আসলে অন্ধমহলে রূপাকে দেখলাম, ওকে আমরা দেখেছি তাই চিনতে পেরেছি। আমিও দেখেছি। শাহজাহান সাহেব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমরা ওকে চিনো? শেহজাদ বলে, হ্যাঁ। শবনম, আর কিছু বলতে চাও? ও কেমন যেন করছে, ছটফট করছে, ওর শরীর খুব খারাপ। খুদেজা এসে বলল, পুত্র, ওই মেয়ে আজই মরবে, মরার আগে মানুষ ছটফট করে না, মেয়েটা ওই রকমই করছে। খোদা, তুমি তাকে শান্তির মতম দাও। শেহজাদ গ্লাসটা রাখে শব্দ করে, তারপর সবাইকে পা ফেলে ওই কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে কুমু আর টুনু বাতাস করছে অপরূপাকে। সে ছটফট করছে, বালিশে হেলান দিয়ে বসে। তার রক্ষী কুটোর বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। অস্ফুট স্বরে আল্লাহ আল্লাহ শব্দ করছে। ঠিক তখনই মাথার উপর জপজপ করে ঠান্ডা কদুর তেল পড়ায় কয়েক সেকেন্ডের মধ্যে অপরূপা শান্ত হয়ে গেল কি এক অদ্ভুত ভোজবাজিতে। তার মাথার উপর তেলের বোতল ধরে তেল ঢালতে থাকা মানুষটার দিকে নয়নজোড়া মিলতে স্তব্ধ হয়ে গেল অপরূপা। আধো আধো ঝাপসা নয়নের সে দেখতে পেল তার মৃত্যুর দোরগোড়া থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছে এক সুঠামদেহী পুরুষ। সায়রা আর সোহিনী ঠান্ডা পানি আর বোল আনতে গিয়েছিল অপরূপার মাথা ধুয়ে দেওয়ার জন্য। এসে শেহজাদকে দেখে ডাকলো, ভাইজান। শেহজাদ তাদের ডাককে সাড়া দিয়ে বলে, জি। ওর মাথায় তেলগুলো মালিশ করে দাও, আর পা দুটোতেও তেল মাখিয়ে দাও। সায়রা আর সোহিনী তাই করলো। আর ভাইজানের দৃষ্টির অগোচরে একে অপরের দিকে তাকিয়ে সারায় প্রশ্ন ছোড়াছুড়ি করলো। অপার সম্পর্কে জানতে গিয়ে ভাইজান কি ডাক্তারি শিখে এসেছো নাকি? দিনটা শুক্রবার। সকাল থেকে মহলে রান্না বান্নার ধুম পড়েছে। শাহানা আর তার 3 কন্যারা মহলে থাকলে মহলটা মেতে থাকে। খুদেজা আর হামিদার সাথে শাহানার মধ্যকার সম্পর্ক বেশ মজবুত। রসের ঘরে কুমু আর টুনু সকালে রুটি বানাচ্ছে, গরুর মাংসের ডাল পাকাচ্ছে শাহানা। সে গন্ধে মম করছে রসের ঘরের আশপাশ। রসের ঘরে শেহজাদের আগমন কাজের বুয়াদের বিব্রতকর অবস্থায় ফেলে দিল। তারা কপাল অব্দি ঘুমটা টেনে নিল সাথে সাথেই। শেহজাদ আসা মাত্রই খুদেজার কাছে গেল। চারিপাশে আধো আধো চোখ বলে গলার স্বর খানিকটা খাদে নামিয়ে বলল, আম্মাজান, আপনার সাথে কিছু কথা ছিল, যদি আপনার সময় হয়। খুদেজা তসবিহ জপতে জপতে কুমু আর টুনুকে এটা ওটা আদেশ দিচ্ছিলেন। সকাল সকাল ছেলের মুখ দর্শন করতে পেরে খুশি হয়ে দোয়া পড়ে ছেলের মাথায় ফু দিলেন। শেহজাদ মাথা নামিয়ে মায়ের দোয়া নিয়ে বলল, একটু জরুরি। ফুপু, আপনারা পরে সব জানতে পারবেন।
আম্মাকে যেতে দিন। শাহানার হামিদা হাসি মুখে সায় জানালো। শেহজাদ বেরোচ্ছিল। শাহানা বলল, আর কতদিন আম্মা আম্মা করে মায়ের পেছনে ঘুরঘুর করবে? এবার তো মায়ের আঁচল ছেড়ে বইয়ের আঁচল ধরার সময় এসেছে। শেহজাদ রশ্মি ঘাট থেকে বেরোতে বেরোতে জবাব দিল, সে সময় হলে দেখা যাবে। সময় কখন হবে? সময় কথা বলবে। আম্মা তাড়াতাড়ি আসুন, আমাকে বেরোতে হবে। খুদিজা সবার সাথে মুচকি হেসে শেহজাদের পেছন পেছন বেরিয়ে গেল। যেতে যেতে বলল, কিছু হয়েছে পুত্র? কেন এত জরুরি তলব? ভীত হবেন না, আপনার কাছে পরামর্শ চাইছি। আমার কক্ষে আসুন, এখানে বলতে চাই না। শেহজাদ মাকে তার ঘরে নিয়ে গিয়ে দরজা খানিকটা ভিজিয়ে দিয়ে বলল, আম্মা, আমি সব সময় আপনার কাছ থেকে উত্তম ফয়সালা পাই, তাই মনে হয়েছে সবটা আপনাকে জানানো উচিত। আমার বিশ্বাস আপনি সবটা মনোযোগ দিয়ে শুনবেন, উত্তেজিত হবেন না। আমি এই কথা কাউকে বলিনি। খুদিজা খানিকটা ভীত হয়। মোলায়েম কণ্ঠস্বরে বলে, তুমি আমার শক্তি। আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করি শেহজাদ। যা তুমি কাউকে বলনি তা আমাকে বলতে চাচ্ছ, এটা শুনে আমার গর্ব হচ্ছে। বলো কি বলতে চাও? শেহজাদ তার বিছানার কাছে হেঁটে গেল। বালিশের উপর থেকে একটা কৌটা বের করে। সেখান থেকে একটা চকচকে বাহু বন্ধনী বের করে খুদেজাকে দেখাতেই খুদেজা বড় বড় চোখ করে তাকায়। মুখ ধরফরে ওঠে। উত্তেজনায় প্রায় ঘাম ছুটে মুখে। কম্পিত হাতে শেহজাদের হাত থেকে বাহু বন্ধনীটা নিয়ে তুলে ধরে চোখের সামনে। টলটলে দিঘির মতো ভরে উঠে অক্ষিকুটর। শেহজাদ ডাকে, আম্মা। খুদেজা মুখ চেপে ধরে হাত দিয়ে বলে, এই বাহুবন্ধনী তুমি কোথায় পেলে? এটা তোমার জন্য অশুভ পুত্র, তোমার ধ্বংস, তোমার জন্য অপবিত্র। কোথায় পেয়েছ? এত উত্তেজিত হবেন না আম্মা, এটা আমি কক্ষের বাইরে দালানের এক কোণায় পড়ে থাকতে দেখেছি। খুদেজা হাতের মুঠো সেটি চেপে ধরে তাতে দাঁত পিষে বলে, এটা আমি পুড়িয়ে দেবো, ছাই করে দেবো। অবশ্যই দেবেন, কিন্তু ভেবে দেখেছেন এটা কোথা হতে এলো? এই অশুভ বাহুবন্ধনী কার হাত থেকে খসে পড়ে গেল? খুদেজা আর ভাবতে চায় না। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, আমি জানতেও চাই না শেহজাদ, শুধু এটুকু জেনে রেখো এসব তোমার জন্য অশুভ। তুমি এসব থেকে দূরে দূরে থাকবে। আল্লাহ তোমাকে হেফাজত করুক। আমি এটা পুড়িয়ে ফেলতে যাচ্ছি। মা যেতে শেহজাদ কপালের গভীর ভাঁজ পড়ে। এ বাহু বন্ধনী অপরূপার হাত থেকে পড়েনি তো? সায়রা ঘাটে বসে পা দিয়ে পানি নাড়াতে নাড়াতে বলল, অপা কোথায় গেল? ডুব দিয়েছে সে কখন? উঠার নামগন্ধ নেই। হাত বেশিক্ষণ ভেজা থাকলে তো খুব ক্ষতি হবে। ঘুম থেকে তুলে অপরূপাকে সবাই গোসলখানায় নিয়ে এসেছে তাদের সাথে। গোসল করে নিলে তার ভালো লাগবে। ওর সারা মুখে তেল চটচট করছে। কে এভাবে তেল দিয়ে দিল? তাকে মনে মনে বেশ বকেছে অপরূপা। এভাবে কাউকে তেল দিতে সে দেখেনি। কপাল বেয়ে চুয়ে চুয়ে তেল পড়ছিল, তাই সেও গোসল করে নিবে ভাবলো। যদিও হাতটা ভেজলে ক্ষত শুকাবে না, তারপরও কিছু করার নেই। মহলের নারীদের জন্য মহলের পেছনে গোসলখানা করা আছে। স্বচ্ছ জলপুকুরটি প্রাচীর দিয়ে ঘেরা। এদিকে কোনো পুরুষ মানুষের আনাগোনা নেই। মহিলাদের কণ্ঠস্বরও সে গোসলখানার বাইরে যায়, তাই গোসলখানা নিরাপদ। কাপড় চোপড় বদলানোর জন্য আলাদা কক্ষ আছে। অপরূপা অনেকক্ষণ পর ডুব দিয়ে উঠল। শাড়ির চুল তার গায়ে লেপ্টে রয়েছে। ডুব দিয়ে উঠে সবাইকে বিস্মিত চোখে তাকাতে দেখে ফিক করে হেসে বলল, ভয় পেয়েছো? সায়রা তার মুখে পানি ছুঁড়ে বলল, এতক্ষণ কিভাবে থাকতে পারলে? আমি পারি। আয়শা শবনম সাঁতার কাটছে। অপরূপা ঘাটে উঠে গেল। কাপড় বদলানোর কক্ষে ঢুকে আবার বেরিয়ে এলো। বলল, আমি কি পোশাক পরবো? সোহিনী বলল, আপাতত তনিয়াপুর একটা পোশাক রেখেছি, ওটা পরো, তোমাকে ভালো মানাবে। তটিনী বলল, হ্যাঁ, ওটা কিন্তু একদম নতুন। কুমু আর টনু এসে বলল, মা, বেগম খবর পাঠাইছে, আপনা গড়ে তাড়াতাড়ি আসতে কইছে। বেশিক্ষণ পানি ঘাটলে জ্বর বাঁধাইবেন। সায়রা বলল, যাচ্ছি যাচ্ছি। অপরূপা নতুন পোশাক গায়ে দিয়ে বেরিয়ে এলো। একটা খয়েরি রঙের পোশাক, সালোয়ার কামিজ আর রেশমি সুতোর ওড়না। তাকে কি অপূর্ব লাগছে পোশাকটাতে, একদম নতুন অপরূপা। তাদের অমন করে তাকিয়ে থাকতে দেখে অপরূপা বলল, খুব খারাপ লাগছে। ওভাবে দেখছো কেন সবাই?
সবাই একসাথে ফিক করে হেসে উঠে পানি হাতের পানি ছুঁড়ে বলল, অপরূপার মতোই লাগছে। অপরূপা হাত দিয়ে মুখে পানি পড়া আটকে ঘাটে নামতে নামতে ডান হাতের সাহায্যে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে বলল, চুল থেকে তেল সেরেছে? ওভাবে কি কেউ তেল দেয়? সবাই হাসাহাসি করতে করতে বলল, তেল দেওয়ার পরেই ঘুমিয়েছ, আর আজ সুস্থ হয়ে আমাদের ভাইজানকে বকছ? না, বকছি না, ওনাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। স্বচ্ছ জলে নিজের মুখ দেখে অপরূপা আবারও সবার দিকে তাকালো, বলল, সবাই ওভাবে দেখছো কেন? নিশ্চয় আমাকে কাপড়টাতে মানাচ্ছে না। তটিনী জলের উপর উঠে দাঁড়ালো, বলল, দারুণ লাগছে তোমাকে এইরূপ অবস্থায়। রহমান দেখলে কি বলতো বলো তো তোমরা? সবাই সমস্বরে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে অপরূপা পালিয়ে গেল। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। বন্দির কোনো সারা শব্দ নেই কোথাও। কুমু জানালো সবাই গোসলখানায় গিয়েছে। সাফায়াত এসে শেহজাদকে জানালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।